তাই আজকে শহীদ তর্পণে আমরা সমবেত হয়েছি 21শে জুলাই। এবং মনে রাখবেন, আমরা এই প্রজন্মের মানুষ, আমরা বলি শহীদের রক্ত হবে না কো ব্যর্থ হয়নি। তার কারণ বাংলার মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন 7.5 কোটি মানুষের সচিত্র পরিচয়পত্র চালু করার কথা বলেছিলেন, তখন ভারতবর্ষের নির্বাচন কমিশন এবং ভারতবর্ষের সরকার নীতিগতভাবে 1994 সালের 14 জুলাই থেকে এই কর্মকাণ্ড শুরু করেছিলেন। আপনাদের মনে আছে, সেই সময় আমরা যারা যুব কংগ্রেসের সদস্য ছিলাম, তারা বিভিন্ন স্কুলে গিয়ে মানুষের যাতে ছবি তুলতে অসুবিধে না হয় তার চেষ্টা করেছিলাম। তো স্বাভাবিকভাবেই 21শে জুলাইয়ের তাৎপর্য হচ্ছে অনেক বেশি। তাই আমরা বলি যে বাংলার মাটিতে 21শে জুলাই শহীদ তর্পণে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে সংগ্রাম করেছেন, সেই সংগ্রামের ফলস্বরূপ পাওয়া সচিত্র পরিচয়পত্র। আপনাদের স্মরণ আছে, ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে কাশ্মীর থেকে কন্যাকুমারী, সোমনাথ থেকে সারনাথ মানুষ যখন নির্বাচনে অংশ নেয়, তখন সাথে থাকে ওই 13 জন যুবকের আত্মবলিদানের মধ্য দিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আহুত আন্দোলনের মধ্য দিয়ে সচিত্র পরিচয়পত্র। তাই আজকের দিনটি ভারতবর্ষের মাটিতে আমরা তৃণমূল কংগ্রেস, পরবর্তী পর্যায়ে যা তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল, সেই তৃণমূল কংগ্রেস এটাকে শহীদ স্মরণে তর্পণ করার জন্য আজকে সমবেত হয়েছি। বাংলার লক্ষ লক্ষ মানুষ, বাংলাকে, কলকাতা শহরকে উত্তাল করে দিয়ে তারা ইতিমধ্যে পৌঁছেছেন কলকাতা শহরে। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সভা সমিতি যারা মিছিল করে আসছেন, তারা সভা মঞ্চের দিকে তাকিয়ে আছেন। আমি আপনাদের অনুরোধ করব, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাষণ যতক্ষণ না শেষ হবে, ততক্ষণ আপনারা কেউ উঠে যাবেন না। তার কারণ বাংলার মাটিতে শহীদ তর্পণে আগামী দিনে নির্বাচনের কথা, সামনের বছর নির্বাচন, এই নির্বাচনী কথা মমতা বন্দ্যোপাধ্যায় 2-4 কথা বলবেন। নিশ্চিতভাবে তাকে অনুধাবন করে আপনারা গ্রামে গ্রামে ছড়িয়ে দেবেন, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতারাম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের সাংসদ এবং পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী সুব্রত বক্সিকে তার মূল্যবান বক্তব্য তুলে ধরার জন্য। আমি পরের বক্তা হিসাবে অনুরোধ করছি শ্রীমতী মমতা ঠাকুরকে, আমাদের রাজ্যসভার এমপি। সকলকে ধন্যবাদ জানাই এবং এখানে উপস্থিত আমার তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ববৃন্দ, আমার প্রেসিডেন্ট দলের, আমার রাজ্যসভার এমপি, আমার লোকসভার এমপি, মিনিস্টার, এমএলএ এবং সর্বোপরি যাদের না হলে কোনো প্রোগ্রাম করা যাওয়া যায় না, এবং গ্রাম বাংলার এবং যারা শহরতলি থেকে রোদে পুড়ে ঝড়ে বৃষ্টিতে যেখানে তৃণমূল কংগ্রেসের অগণিত তৃণমূল কংগ্রেস আজকে যারা এখানে উপস্থিত, তাদেরকে জাতীয়তা অভিনন্দন জানিয়ে আমি 2-4টে কথা আজকে এই শহীদ দিবসে, হয়তো আমার জানি না, হয়তো মতো হিসেবে মনে হয় আমার সৌভাগ্য যে আজকে এখানে শহীদ দিবসে আমার বলার সুযোগ হয়েছে। আমি তাই আমার পার্টিকে আমি ধন্যবাদ জানাই। আজকে শহীদ দিবসের সেই তর্পণের দিন, 13 জন যুবক যে তরতাজা আমাদের রক্ত ঝরিয়ে ভারতবর্ষকে সেই এপিক কার্ড কি ভোটার কার্ড তৈরি করার সুযোগ করে দিয়েছিল এবং তার নেতৃত্ব দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতবর্ষে এত বড় কাজ আমার মনে কেউ করতে পারে, যে আইডি প্রুফ, যেটা আইডেন্টি কার্ড,
সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমি তাদেরকে সেই শহীদ যারা তাদেরকে আমি প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই, এবং যে শহীদের পরিবার যারা এখানে এসছে তাদেরকে আমি নতমস্তকে প্রণাম জানাই যে আজকে ভারতবর্ষের মসনদে আবার কিন্তু সেই দিন আসছে। তার কারণ যে বিজেপি সরকার সেন্ট্রালে তাদের যে নীতি আদর্শ বাংলাকে বঞ্চিত করা, তার সঙ্গে বাঙালির উপরে যেভাবে অত্যাচার করছে, বাংলায় কথা বলার সঙ্গে সঙ্গে তাদের ভারতবর্ষের যেখানে যেখানে বিজেপি সরকার আছে অধ্যুষিত সেখানে তাদের অ্যারেস্ট করা হচ্ছে। বিশেষ করে আমি যে সম্প্রদায় থেকে আসি, মতো সম্প্রদায় যারা ওপার বাংলা থেকে এসছে দেশভাগর বলিতে, তাদেরকে অনুপ্রবেশকারী বলে তাদেরকে তকমা দিয়ে বাংলায় কথা বলার সঙ্গে সঙ্গে সে যেখানেই থাকুক না, যদি এই পশ্চিমবাংলার মানুষও হোক, তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। এবং সেখানে দাঁড়িয়ে উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, মহারাষ্ট্র এবং বিভিন্ন মধ্যপ্রদেশ থেকে শুরু রাজস্থান, গুজরাট, সেখান থেকে সারা ভারতবর্ষে বাঙালিদের যেভাবে অত্যাচার করছে তার সেই জবাবও কিন্তু আপনাদের দিতে হবে। বাঙালিরা ভারতবর্ষের বুকে স্বাধীনতা দিয়েছিল, বাঙালিরা দিয়েছিল অস্কার অ্যাওয়ার্ড, বাঙালিরা ভারতবর্ষকে, বাঙালিরা দিয়েছিল নোবেল পুরস্কার ভারতকে, অন্য কোনো জাতি কিন্তু দিতে পারেনি। এটা বাঙালির গর্ব, বাঙালির রক্তে কথা বলে আমি মনে করি। এবং সেখানে দাঁড়িয়ে আবার সেই দিন এসছে যে আইন তারা একটার পর একটা আইন করছে, তার বিরুদ্ধে বাঙালির রুখে দাঁড়াতে হবে। কেন বাঙালি ভারতবর্ষকে পথ দেখায়, ভারতবর্ষকে আজকে স্বাধীনতা করেছে বাঙালি, রক্ত দিয়েছিল বাঙালি। সেই কেন দিয়েছিল? তার জন্য আজকে ইংরেজকে এখান থেকে বিতাড়িত করেছিল বলে সেই বাঙালিকে আবার ছলে বলে কৌশলে তারা তাদের আবার সেই অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করছে। তার জবাবটা আপনারা দেবেন না, আর সেই জবাব দিতে হবে আপনার ভোটের মাধ্যমে। তার কারণ তাদের জবাব শুধু পশ্চিমবাংলায় নয়, সারা ভারতবর্ষে তাকে উৎখাত করতে হবে বিজেপিকে। তার কারণ বাঙালির মর্যাদাকে নিয়ে লড়াই, বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি, বাংলায় কথা বলার, তার আজকে যেভাবে বাঙালিদের উপর অত্যাচার করছে, সেখানে দাঁড়িয়ে আমরা মনে করি যে বাংলার জবাব বাঙালিরাই দেবে। আর ভারতবর্ষের মসনদ থেকে যদি কেউ নামাতে পারে, ভারতবর্ষকে ইংরেজকে যদি বিতাড়িত করতে পারে সেই বাঙালিরা, আর সেই বাঙালি আবার ভারতবর্ষকে বিজেপি হাঁটাবে 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 হাঁটাবে। সেখানে দাঁড়িয়ে আজকে আমি দুটো কথা বলি, মতুয়াদের কথা আমি আপনাদের বলছি। তার কারণ হচ্ছে ইতিহাসের পাতায় আজকে লেখা থাকবে স্বর্ণ অক্ষরে যে 13 জন যুবক তাদের রক্তের বিনিময়ে আজকে আমি মনে করি শুধু পশ্চিমবাংলা নয়, এই দিনটা 21শে জুলাইকে সারা ভারতবর্ষে পালন করা উচিত। তার কারণ যে আইডেন্টি প্রুফ, যেটা এপিক কার্ড, আমরা ভোটার কার্ড আজকে আমরা পেয়েছি এই 21শে জুলাইকে, তার তরতাজা রক্তর বিনিময়ে। এবং সেখানে দাঁড়িয়ে আমি বলবো যে মতুয়াদের বিভিন্ন জায়গায় যারা ওপার বাংলা থেকে এসছে, তাদের বিজেপি গভর্নমেন্ট, সেখানে নরেন্দ্র মোদী কয়েকদিনের আগে এসেছিল দুর্গাপুরে, সেখানে বলে গেল যে যারা সংবিধানের মাধ্যম দিয়েই আমরা যারা অনুপ্রবেশকারী তাদের এই দেশ থেকে বের করব। এবং সেইখানে দাঁড়িয়ে তারই মিনিস্টার ওয়েস্ট বেঙ্গলে, সেখানে স্টেট মিনিস্টার শান্তনু ঠাকুর, সেখানে আবার সে মতুয়াদের টাকা নিয়ে কার্ড বানাচ্ছে। এবং সেই মতুয়াদের কার্ড নিয়ে জানি না এই কার্ডে কি নাগরিকত্ব পাবে, আমার মনে হয় না যে এটা নাগরিকত্ব কার্ড পাওয়া যায়। এবং সেখানে দাঁড়িয়ে যে সংবিধানে যে আমাদের বিতাড়িত করার জন্য যে পরিকল্পনা করেছে, তার জবাবটাও কিন্তু আপনাদের দিতে হবে। এবং মতুয়ারা আমি মনে করছি যে আজকে যারা বিজেপি ঝান্ডা বয়ে বেড়াচ্ছেন, বিজেপির আমার আওয়াজ যদি আপনারা শুনছেন মিডিয়ার মাধ্যম দিয়ে, আজকে আপনাদের কবর আপনারা নিজেরা খুঁড়েছেন। যে বিজেপিকে আজকে 19টা সিট দিয়েছিলেন উনি 2019-এ, আজকে সেই বিজেপিরা আপনারা আইন করে এই ভারতবর্ষের থেকে বিতাড়িত করার জন্য তারা আইন তৈরি করেছে। আর এই আইনটা এত ভয়াবহ, 1952 সাল ধরেছে সেই আইনে, যে 1947 সালে প্রথম ভারতবর্ষ স্বাধীন হয় এবং 1952 সালে প্রথম ভোটার অধিকার পায়। আর এই ভোটার অধিকারে সেই 1952 সাল ধরেছে। যেরকম আপনি মনে করতে পারেন যে এই 1900 কী করে তারা ডাটা নিল, কেন কিছুদিন আগে 1-1.5 বছর আগে আপনাদের যে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড আপনাদের সঙ্গে লিঙ্কিং করিয়েছিল, তার সেই এমপিআরটা করে নিয়েছে যে আপনার সঙ্গে আপনার বাবা আছে, তার সঙ্গে তার বাবা আছে, তার সঙ্গে তার বাবা আছে। এই ভোটার লিস্ট তালিকা বের করে আজকে সেখানে 1952 সালে যে ফরেন অ্যাক্টসে, 52 সাল মানে 1947 আমরা তাহলে ফরেন অ্যাক্টসে পড়ে যাই আমরা, যারা এই দেশে ফরেন অ্যাক্টসে পাসপোর্ট নিয়ে যে বিলটা পাশ করেছে 1952 সালে, এপ্রিলের 25 তারিখে পাশ করেছে হচ্ছে লোকসভায়, আর এপ্রিলের 26 তারিখে পাশ করেছে আমার রাজ্যসভায়, এবং রাষ্ট্রপতি সিগনেচার করেছে, আইনে পরিণত হয়ে গেছে। এবং সেইখানে দাঁড়িয়ে সেই আইনটা এত বড় ভয়াবহ, তার কারণ হচ্ছে যারা 1952 সালের
পরে এই দেশে এসছে পাসপোর্ট করে যদি কেউ এসে থাকে, সেই পাসপোর্টের যদি আর অনেকে ফিরে যায়নি, পাসপোর্ট ও নাগরিকত্ব চায়নি, পাসপোর্ট জমাও করেনি, অথচ ভারতবর্ষে থেকে গেছে, তাদের 5 বছরের জেল এবং 5 লাখ টাকা ফাইন। আর যারা অনুপ্রবেশকারী যারা বলছে, যারা উডাউটভাবে এসছে, তাদের 7 বছরের জেল এবং 10 লাখ টাকা ফাইন। এবং একটা থানার একটা এসপি ওসি আইসিকে তার পাওয়ার দেয়নি, পাওয়ার দিচ্ছে একটা থানার কনস্টেবলকে, সে আপনাকে যেখানে খুশি সেখানে আপনাকে অ্যারেস্ট করে থানায় নিতে পারে। এবং সেই 1952 সালের পরেই বিভিন্ন ভারতবর্ষে মতুয়াদের উদ্বাস্তু যারা খেটে খাওয়া মানুষ, তারা আজকে কাজ করার জন্য বাইরে যারা যাচ্ছে, যেখানে যেখানে বিজেপি সরকার অধ্যুষিত আছে সেখানে সেখানে তাদের অ্যারেস্ট করা হচ্ছে বাংলায় কথা বলার। এবং যে নামগুলো আমি বলবো, যে তারা যে আমি সেদিনকে গেছিলাম, হয়তো 3-4 দিন আগে আপনারা টিভির পর্দায় দেখেছেন, যে তাদের সেখানে বনগা আকাইপুর বিবেক গোস্বামী, আমি তার কাছে জিজ্ঞাসা করলাম যে আপনাকে কেন অ্যারেস্ট করলো, তাকে বাড়ি এখনও আসতে দেয়নি, সে পুনাতে এখনও পুনাতে আছে, তার স্ত্রী এবং সে মা বাবার কাছে, সেখানে আমি জিজ্ঞাসা করলাম, মা বাবার সাথে তার ফোনে কথা বলতে দিচ্ছে না, তার যে স্ত্রী তার ফোনের সঙ্গে তার মা বাবা কথা বলছে। হয়তোবা যদি সেখানের পুলিশ প্রশাসন জানতে পারে, তাহলে হয়তো তার যে স্ত্রী তার মোবাইলটা হয়তো সিজ করে দিতে পারে। এবং সেখানে শান্তানু ঠাকুরের মতুয়া কার্ড আছে। আমি জিজ্ঞাসা করলাম যে আপনারা তো মতুয়া নয়, আপনারা তো সেখানে বৈষ্ণব সম্প্রদায়ের মানুষ, তাহলে আপনারা যে মতুয়ার কার্ডটা করে, বলে যে ওটা তো শান্তানু ঠাকুর আমাদের বলেছিল যে আমাকে নাগরিকত্ব দেবে, তার জন্য আমরা কার্ড বানিয়েছি। আমি তখন জিজ্ঞাসা করলাম যে আপনাদের যে এই যে কার্ডটা মতুয়ার কার্ড, তাহলে এই কার্ডটা আপনারা দেখিয়েছিলেন? বলে হ্যাঁ দেখিয়েছে, আমার ছেলে দেখিয়েছিল। কিন্তু শান্তানু ঠাকুর আপনাদের সঙ্গে কথা বলেছিল? বলে না ফোন উঠায় না, কথা বলে, কিন্তু কার্ডটা বানানোর সময় অর্থটা নিয়েছিল। এবং সেইখানে জায়গায় হাজার হাজার মানুষ, আমি তো ঠাকুরবাড়ি থাকি, হাজার হাজার মানুষ তারা আজকে সেখানে নাগরিকত্ব হিন্দুত্বর কার্ড দিচ্ছে। একদিকে নরেন্দ্র মোদী অমিত শাহ বলছে যে আমরা অনুপ্রবেশকারীর এখান থেকে আইনের মাধ্যম দিয়ে বের করে দেবো, আর একদিকে তাদেরই মন্ত্রী সে আজকে পয়সা নিয়ে কার্ড বানিয়ে দিচ্ছে। এটা আপনাদের আমি বলবো যে এটা বোঝা উচিত মতুয়াদের, যে আপনারা এই বিভ্রান্তির ভিতরে পড়বেন না, এই কার্ডে মতুয়ার কোনো নাগরিকত্ব পাওয়া যায় না। এবং সেখানে দাঁড়িয়ে আজকে আরও রানাঘাটের আছে আপনার মণিশঙ্কর বিশ্বাস, এ মতুয়া, নয়ন বিশ্বাস, হাজার হাজার মতুয়া সম্প্রদায়ের মানুষকে তাদের আজকে অ্যারেস্ট করা হচ্ছে। তার মানে হিন্দুর কথা বলছে, এতদিন বলছিল যে বিলটা নাকি মুসলমানদের জন্য, তাহলে আজকে হিন্দুদের কেন অ্যারেস্ট করছে? যারা বাঙালি কথা বলছে তাদের কেন অ্যারেস্ট করছে? তাই আপনাদের বলবো, এর জবাবটা আপনাদের। আজকে যে 2025 21শে জুলাই, আজকে শুধু এটা তর্পণ নয়, শহীদের তর্পণ নয়, আজকে হতে হবে সেই 13 জন মানুষের মধ্যে আপনাদের এই বাংলায় কথা বলা, তার কৃষ্টি কালচার সংস্কৃতি রক্ষা করার দায়িত্ব আপনাদের। আমি মনে করি বাংলার মানুষ রক্ত ঝরাতে জানে, বাংলার মানুষ স্বাধীনতা এনেছে, বাংলার মানুষ ভারতবর্ষকে পথ দেখায়, এবং বাংলার মানুষ আগামীতে যদি প্রয়োজন হয়, আমি মনে করি বাংলার মানুষ আবার একজন, জানে না বিজেপি, জানে না RSS, যে যখন ইংরেজের বিরুদ্ধে রক্ত ঝরাচ্ছিল এবং তাদেরই বাবা RSS তখন ইংরেজের পক্ষে কাজ করছিল। এটাই হচ্ছে RSS এবং বিজেপি। আর তারা আজকে বড় বড় কথা বলছে ভারতবর্ষে, তারা আজকে বড় বড় কথা বলছে বাঙালির বিরুদ্ধে। বাংলায় কথা বললে এর জবাবটা বাঙালিরা দেবে। আমি মনে করি ভারতবর্ষে বাঙালিরা যদি প্রয়োজন হয়, বিজেপি জেনে রাখুন, বাঙালিরা একদিন একজন রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে নিজের বুকের রক্ত দিয়ে এই বাংলাকে বাঁচাবে, ভারতবর্ষকে বাঁচাবে। আমি বলবো যে আজকে ভারতবর্ষকে রক্ষা করার দায়িত্ব আপনাদের। আসুন, এবং অল ইন্ডিয়া মতো মহাসংঘ আজকের থেকে নয়, এই লড়াই বীরাপানি ঠাকুর এবং আমার স্বামী কপিলকৃষ্ণ ঠাকুর, আমার শ্বশুর উদ্বাস্তুদের জন্য সারা জীবন লড়াই করেছে, আজও পর্যন্ত লড়াই করছে। এবং 2003 সালে যে কালা কানুন, অটল বিহারী বাজপেয়ী ক্ষমতায় থাকতে যে লড়াই আইন পাশ করেছে, তার বিরুদ্ধে প্রথম ভারতবর্ষে রাজনীতি হিসেবে নয়, সেখানে আজকে প্রথম মতো মহাসংঘ আজকে রাস্তায় নেমেছিল, অন্বেষণে বসেছিল 2004 সালে। এই ধর্মতলার বুকে লক্ষ লক্ষ মানুষ ছুটে এসেছিল আইন পরিবর্তন করার বিরুদ্ধে। তাই আপনাদের বলবো, আপনাদের যে যতটুকু সমর্থন আছে, আসুন যে আমরা সকলে মিলে ভারতবর্ষে টিকে থাকি। ভারতবর্ষে আমার দেশ, আমার জন্মভূমি, আমার সংস্কৃতি, কালচার, কৃষ্টি, সে আমাকে কেউ বলতে পারে না আমি কি খাবো, কি পরবো, কি করব। এটা আইনে বলে না, কখনো সংবিধান এটা বলেনি।
এটা বলেছে যে আমরা সকলে ধর্মনিরপেক্ষ দেশ, আমরা সকলে ভ্রাতৃত্ব বন্ধনে এখানে বসবাস করি, আমরা এখানে হিন্দু মুসলমান সকলে মিলে আমরা শান্তিতে বসবাস করি, খ্রিস্টান জৈন মতুয়া বৈষ্ণব যে যে ধর্মের আসে না কেন আমরা সকলেই কিন্তু একে অপরের সঙ্গে ভ্রাতৃত্ব বন্ধনে বসবাস করি, আমরা বিদেশি নয়। যখন দেশ স্বাধীন হয়েছিল তার আগে পূর্বপুরুষ আমাদের এই দেশেই জন্মগ্রহণ করেছে, তারা বিদেশ থেকে আসেনি। আমি বলবো ভারতের নরেন্দ্র মোদী অমিত শাহকে, যদি আপনাদের আমাদের বিতাড়িত করতেই হয়, যদি আপনাদের হিন্দুদের বিতাড়িত করতেই হয় মতদের, তাহলে ডিএনএ টেস্ট করান কারা ভারতবর্ষের এই জায়গার মূল নিবাসী, আদিবাসী এসসি এসটি মূল নিবাসী, আপনি ডিএনএ টেস্ট করান কারা বাইরের থেকে সে তাদের আপনি বিতাড়িত করেন। তাই সকলকে আমি আজকে ধন্যবাদ জানাই, আমি আমার পার্টিকে তৃণমূল কংগ্রেসকে ধন্যবাদ জানাই যে হয়তো আজকে এই মঞ্চে সৌভাগ্য হয়েছে আমার বলার, এবং আমি তাকে ধন্যবাদ জানাই যার নেতৃত্বের কথা বলার শোনার জন্য আমরা এসেছি। তার কথা বলে আমি বলবো যে প্রথম আমাদের যদি পৃথিবীতে এনে থাকে তাহলে মা বাবা আনে, তাই না? মা বাবা নিয়ে আসেন, তো এই জন্মই আমাকে পৃথিবীতে জন্ম দেয় কে? মা বাবা। তাহলে আমাদের রাজনীতির জন্ম কে দিয়েছে? আমাদের রাজনীতির জন্ম দিয়েছে কে? মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে তার এত কোটি কোটি সন্তান, মমতা বন্দ্যোপাধ্যায় তার কাছে আসার আগে কোটি কোটি সন্তানদের আজকে তার সামনে করে তারপরে সেখানে আসতে হবে। আগামীতে আমি মনে করি 26শে ভোট, এবং সেই ভোটে পশ্চিমবাংলায় তাকে বিতাড়িত করতে হবে। শুধু তাই নয়, আসুন সকলে মিলে আমরা ভারতবর্ষকে আমরা আবার স্বাধীনতা যেরকম আজকে বাঙালিরা করেছিল, আবার আমরা সকলে মিলে ভারতবর্ষের মসনদ থেকে তাকে টেনে হিসেবে আমরা নামাই। ভারতবর্ষকে তাদের আজকে যারা শিক্ষক, যারা আজকে ইয়ং জেনারেশন আজকে আমাদের ভিতরে যারা আছে, তাদের চাকরি বাকরি আজকে সব কিছুর প্রয়োজন তাদের, আজকে সেখানে দাঁড়িয়ে তাদের বঞ্চিত করছে। শিক্ষায় আজকে জিএসটি, আমাদের প্রতিটা জিনিসই আজকে, স্বাস্থ্যতে জিএসটি, আজকে বেঁচে থাকার সব কিছু আমাদের খাদ্যের পর্যন্ত যে কোনো একটা জিনিস কিনতে গেলে জিএসটি দিতে হচ্ছে। আজকে সাধারণ মানুষরে আজকে কয়েকটা মানুষের পুঁজিপতি তাদের হাতে ভারতবর্ষকে রেখে দিয়েছে। এই ভারতবর্ষে রক্ষা করার দায়িত্ব, আসুন লক্ষ লক্ষ লোক ছুটে আসছে আমাদের অল ইন্ডিয়া মতো মহাসংঘ এবং তৃণমূল কংগ্রেসের ব্যানারে, যে এটাকে রক্ষা করার দায়িত্ব আমাদের, আমরা সকলে মিলে। এবং আমরা বলবো যে আর একবার যে আপনারা সেই শহীদের এবং নেতাজি সুভাষচন্দ্র, যারা এখানে দীনেশ বাদল, যারা ক্ষুদিরাম বসু, তাদের মতন দেশকে রক্ষা করার জন্য আপনি তৈরি হন, এবং আগামীতে আমরা সেখানে আবার এই ভারতবর্ষকে শান্তি সম্প্রীতি এবং ধর্ম নিরপেক্ষ দেশকে আবার সুন্দর করে পরিবেশ তৈরি করার দায়িত্ব আমাদের। এই দেশ আমার, এই মা আমার, এই মাটি আমার, এবং ভারতবর্ষে রক্ষা করার দায়িত্ব আমাকে। সকলকে আরেকবার আমি ধন্যবাদ জানিয়ে, আমি আরেকবার আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য আমি ধন্যবাদ সকলকে জানিয়ে, তৃণমূল কংগ্রেসের সৈনিক যারা আছে, জীবন্ত ভগবান যারা, আমরা ভগবান কখনো চোখে দেখি না, পাথরের মূর্তিতে কখনো ফটো দিয়ে বিগ্রহ করে পুজো করি, আমি মনে করি এই যে কোটি কোটি মানুষ ভগবান, তাদেরকে একটা জোরে হাততালি দিও না, বক্তব্যকে সমর্থন জানান আপনারা, তাদেরকে প্রণাম জোরে জোরে আরো জোরে বক্তব্য এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মা মাটি সরকার জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। ধন্যবাদ মমতাবালা ঠাকুরকে। আপনারা জানেন যে প্রথমবার 2011 সালের 20শে মে, দ্বিতীয়বার 2016 সালের 27শে মে, তৃতীয়বার 2021 সালের 5ই মে, পরপর 3বার বাংলার বিপুল মানুষের ম্যান্ডেট নিয়ে আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছিলেন, এবং বাংলার মানুষ নিশ্চিত, 200% নিশ্চিত, আবার 2026 সালের কোনো একটা শুভ দিনে মে মাসে চতুর্থবার আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীত্বের শপথ নিয়ে আবার আমরা এই 21শে জুলাইতে সবাই জমায়েত হব, এবং তার জন্য বাংলাকে রক্ষা করার জন্য, বাংলার অস্মিতাকে রক্ষা করার জন্য, বাংলার শিক্ষা সংস্কৃতি রক্ষা করার জন্য প্রত্যেকেই তাদের বক্তব্যের মধ্যে দিয়ে গর্জন তুলছে। পরের বক্তা আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের বিধায়ক এবং মন্ত্রী বীরবাহা হাসদা। আমি তাকে অনুরোধ করব তার মূল্যবান সংক্ষিপ্ত বক্তব্য এখানে পেশ করার জন্য। जोहार तेहेन जहां को उहर कते नवा धर्मतला रे बन हेज सेटेरा कना उनको सनाम बीर शहीद इन पाहटा खन अद जापा जोहार इन चाला को कना ओना साव सावते आबोरे नेत्री मानुतानी ममता बनर्जी खन एहब कते आबोरे नेता मानुतान
अभिषेक बनर्जी खन एहब काते मानतान सुब्रत बक्सी खन एहब काते सानाम नेता नेत्री को इन पाहटा खन जोहार थुम सारहाव इन चाला को काना बयहा आबो बन बाड़ाया आबो बन नेले आ जहाँ जहाँ राज्य रे बीजेपी को शासने आ ओना ओना राज्य रे आदिवासी को निजेरा जायगा खन को एटा ठेन को लगा होचो खाना तेहें आसाम रे बन नेलेदा तेहें उड़ीसा रे बन नेलदा आदिवासी को निजेरा जायगा खन को लगा होचो खाना तेहें अब मानतानी मुख्यमंत्री ममता बनर्जी अब आदिवासी को हासा जीवी बांचाव लगित सेता खन आयुब धरिए छुटो खाना मेनखान बीजेपी जहाँ जहाँ रे को राजिया ओना ओना जायगा रे आदिवासी को चता नाहाचार चला खाना ओनाते सानाम आदिवासी हर ठेनिन लया देला बन जुमी दमा हिजु कान 26 रे আর আমি ধাও বন লড়াইয়া খালি নিয়ে বাংলা দো বাং ভারত খন বিজেপি বন লাগা কোয়া আবো আদিবাসী হড়কো তেহেন আবো এই মানতানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারি ধরম সান্না ধরম কোড রাজ্যরে তেহেন পাস কিদা মেনখানাডি দুকরে না কথা ভারতবর্ষরে যাহাই বিজেপি রাজ্য রে মেনায়া সে বিজেপি সরকার যাহাই মেনায়া উনি আবো ওনা সারি আর সান্না ধরম কোড বাইয়ে মাবন কানা ওনাতে আদিবাসী হর কঠেন ইয়া আর দাস যে আদো থির কাতে বাংবন তাহেনা আবো হাসা দিবি হরম আবো অল পড়াও আবো অলচিকি আবো সারি সান্না ধরম যদি বাঞ্চাও হইয়া মির সাংতে লড়াই হইয়া তাবনা মমতা বন্দ্যোপাধ্যায় তীবন কেটেজমা এখানে উপস্থিত শুধু বাংলা ভাষাভাষী মানুষ নয় আমরা দেখেছি বিজেপি শাসিত রাজ্যগুলোতে দিনের পর দিন আদিবাসী মানুষদের উপর অত্যাচার করা হচ্ছে আমরা দেখেছি বিজেপি শাসিত রাজ্যগুলোতে আদিবাসীদের জমি জোর করে কেড়ে নেওয়া হচ্ছে আজকে এই মঞ্চ থেকে বিজেপির নেতৃত্বদেরকে বলতে চাই আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের ঝান্ডা শক্ত করে ধরে আপনাদের উৎখাত করব এই প্রতিশ্রুতি নিতে এখানে এসেছি বন্ধু আমরা দেখছি দিনের পর দিন আদিবাসী সম্প্রদায়ের মানুষের উপর নির্যাতন ধর্ষণ অত্যাচার বেড়েই চলেছে আমরা আসামে দেখেছি আমরা উড়িষ্যাতে দেখছি আদিবাসী মানুষ সেখানে বাঁচতে পারছে না আদিবাসী মানুষকে নিজের জায়গা থেকে বিতাড়িত করা হচ্ছে আমরা খুব গর্বের সাথে বলতে পারি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই এলাকায় আদিবাসীরা মাথা তুলে বেঁচে আছি আমাদের অলচিকিতে পঠন পাঠন থেকে আরম্ভ করে আমাদের ধর্ম আমাদের কালচার বাঁচিয়ে রাখার যে চেষ্টা উনি করছেন তাতে গর্বিত হই একজন আদিবাসী সম্প্রদায় হিসেবে আমি গর্বিত হই এই বাংলার মানুষ হিসেবে কিন্তু দুঃখের সাথে বলতে হয় কেন্দ্রের সরকার যে বিজেপি সরকার বসে আছে তারা ইউনিফর্ম সিভিল কোড চালু করে আদিবাসী মানুষের পরিচয়কে ধ্বংস করতে চাইছে আমি তার বিরুদ্ধে সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষকে বলবো গর্জে উঠুন আগামী 26-এ মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে শক্তিশালী করুন আগামী 26-এ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করুন যদি আদিবাসী হিসেবে নিজেদের পরিচয়কে বাঁচাতে চান আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসীদের সারি ধরম সান্না ধরম কোড আমাদের বিধানসভায় পাশ করে কেন্দ্রে পাঠালেন কিন্তু কেন্দ্র সরকারের নরণচরণ নেই তাই বলি বন্ধু এই বিজেপি সরকার যেখানে যেখানে বিজেপি শাসিত সরকার চলছে তার বিরুদ্ধে আদিবাসীদের গর্জে উঠতে হবে কারণ বিজেপি কখনো চায় না আদিবাসীরা নিজের ধর্ম লিখুক বিজেপি চায় না কখনো আদিবাসীরা নিজের ভাষায় কথা বলুক বিজেপি চায় না আদিবাসীরা নিজের জমিতে বসবাস করুক তাই আসুন আমরা এই শহীদ দিবসে সবাই মিলে অঙ্গীকারবদ্ধ হই আমাদের নেতা এবং আমাদের নেত্রীর আহ্বানে আরো জোরদার করে আন্দোলন করব সমস্ত আপামর আদিবাসী থেকে আরম্ভ করে সমস্ত ধর্মের মানুষকে এগিয়ে আসতে হবে আমাদের ধর্মকে বাঁচানোর জন্য আমাদের কৃষ্টি আমাদের কালচারকে বাঁচানোর জন্য নডে হে সাটেরা কানসানাম আদিবাসী ঠেনিং লয়া তেহেন মমতা বন্দ্যোপাধ্যায় জাহের থান বাঞ্চাও লাগিত প্রকল্প চালু কাদা তেহেন মমতা বন্দ্যোপাধ্যায় অলচিকিতে অলপ পড়াও লাগি স্কুলে চালু কাদা তেহেন আবই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবহাওয়া উপরুম বাঞ্চাও লাগি
tehen chet bai kamida onatin leya boya hante nate bangkoyok kate BJP bon laga koma hijuk kandi re 26 re খালি পশ্চিম বাংলা দো বাং ভারতবর্ষ খন বল লাগা কুয়ানু বিজেপি সরকার। আমি সমস্ত আপামর জনতার উদ্দেশ্যে বলতে চাই, এই ধাপ্পাবাজি বিজেপি সরকারকে আগামী দিন 26-এ শুধু পশ্চিম বাংলার বুকে নয় ভারতবর্ষ থেকে বিতাড়িত করব, তবেই শান্তিতে যেন আমরা বসতে পারি। এই অঙ্গীকার নিয়ে আরেকবার সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, মারাঙ্কদ জোহার কাটিকদ দুলার চালকাতে আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জয় বাংলা। ধন্যবাদ বিধায়ক মন্ত্রী বীরভা হাঁসদাকে। এবার অনুরোধ করছি, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন রাজ্যসভার সাংসদ শ্রীমতী সুস্মিতা দেবকে। আসাম থেকে উনি আমাদের হাত শক্ত করেছেন এবং ওইখান থেকেই উনি নির্বাচিত হয়েছেন আমাদের দলের সাংসদ হিসাবে রাজ্যসভায়। বক্তব্য রাখছেন সুস্মিতা দেব। আজকের এই সভার সদ্য সভাপতি সুব্রত বক্সী মহাশয়, আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সভাপতি, এই মঞ্চে উপস্থিত আমার শ্রদ্ধেয় যারা সাংসদরা রয়েছেন, মন্ত্রীরা রয়েছেন, বিধায়করা রয়েছেন, বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন, এই সভায় উপস্থিত আমার সহকর্মীরা এবং আসাম থেকে যারা আসাম প্রদেশ তৃণমূল কংগ্রেস থেকে এখানে উপস্থিত হয়েছেন, সবচেয়ে প্রথমেই আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই মঞ্চ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। কেন জানাচ্ছি? আমার জন্ম বরাক উপত্যকায় আসামে, ভাষা শহীদের শহর শিলচরে। আমি আসামের মেয়ে, কিন্তু সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী আর আমার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে আসামের এক সন্তানকে রাজ্যসভায় জায়গা দিয়েছেন, সেটার জন্য আমি আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আজকে অত্যন্ত গুরুত্বময় সভা এবং যারা 1993 21 জুলাইয়ে শহীদ হয়েছিলেন প্রত্যেককে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাচ্ছি। ওদের পরিবারের সদস্যরা আজকে যারা মঞ্চে আছেন আপনাদেরকেও আমি শ্রদ্ধা জানাচ্ছি। বন্ধুগণ, আজকে আসামের একজন বাসিন্দা হিসেবে আমি বলতে বাধ্য যে অনুপ্রবেশকারীদের নিয়ে যদি এই দেশে সবচেয়ে বেশি রাজনীতি হয়ে থাকে সেটা হলো আসাম রাজ্য। আপনারা অবগত যে আসামের ইতিহাসে আসাম আন্দোলন হয়েছিল এবং 1985-এ আসাম অ্যাকর্ডের মাধ্যমে আসামের যারা বাসিন্দারা আছে, বিভিন্ন জাতি, বিভিন্ন ভাষার মানুষরা আমরা আসাম অ্যাকর্ডকে মেনে নিয়েছিলাম। কিন্তু যেদিন থেকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচন জিতে প্রধানমন্ত্রী হয়েছে, আসামের রাজনীতিতে একটা প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা যারা বাংলা ভাষা বলি, যারা অসমিয়া বলে, যারা হিন্দি বলে, যারা কার্বি বলে, যারা বোডো বলে, যারা মণিপুরি বলে, আমরা সব জাতি ধর্মকে শ্রদ্ধা করে একতা বজায় রেখে আসাম রাজ্যতে বসবাস করছিলাম। কিন্তু এই বিজেপি দলের ডাবল ইঞ্জিন সরকার আসামে বিগত 10 বছর থেকে শুধু বিভাজনের রাজনীতি করছে। হিন্দু ভার্সেস মুসলিম, ট্রাইবাল ভার্সেস নন ট্রাইবাল, বাঙালি ভার্সেস অসমিয়া, খালি বিভাজন বিভাজন বিভাজন। আমি দেশের প্রধানমন্ত্রীকে বলতে চাই যে আপনি পশ্চিমবঙ্গ তো এসে
অনুপ্রবেশকারীদের সমস্যা নিয়ে বক্তৃতা দিয়েছেন দুদিন আগে। আমি এই মঞ্চ থেকে আপনাকে প্রশ্ন করতে চাই যে ভারতীয় জনতা পার্টি আসাম রাজ্যতে ইললিগাল মাইগ্রেন্টস নিয়ে কোন পদক্ষেপ নিতে পেরেছে বিগত 10 বছরে? শুধু মিথ্যার রাজনীতি করেছে। দেশের প্রধানমন্ত্রী বরাক উপত্যকাতে গিয়ে বাঙালিদের বলেছে বিজেপি সরকার হবে, ডিটেনশন ক্যাম্প ভাঙ্গা হবে। কিন্তু এই দেশের ইতিহাসে আছে, এই দেশের সবচেয়ে বড় ডিটেনশন ক্যাম্প আজকে আসাম রাজ্যর গোয়ালপাড়া জেলাতে আছে। এটা ইতিহাস জানে। বন্ধুগণ, আজকে প্রশ্ন করা উচিত যে আপনি আবার আসামে গিয়ে এক কথা বলেন আর আপনি বরাকে এসে এক কথা কেন বলেন? আমরা আসাম রাজ্যতে এনআরসি মেনে নিয়েছিলাম, এটার ঐতিহাসিক কারণ ছিল 6 বছর আমরা শুধু কাগজ দেখিয়েছি। কেউ শিলচর থেকে হুজাই, কেউ হুজাই থেকে ডিব্রুগড়, কেউ ডিব্রুগড় থেকে বরপেটা। আমরা শুধু 6 বছর কাগজ দেখিয়েছি, কিন্তু হয়েছে সমাধান? হয়নি। 2019-এর এনআরসির তালিকাতে 19 লক্ষ মানুষ বাদ গেছে। এই হিন্দুর দল বিজেপিকে আমি প্রশ্ন করি আজকে যে এই 19 লাখের মধ্যে কারা কারা বাদ পড়েছিল? হিন্দু, বাঙালি, মুসলমান, গোর্খা, রাজবংশী, হিন্দু, অসমিয়া সবাই বাদ পড়েছিল। কিন্তু এনআরসি আজ পর্যন্ত বিজেপি আসামে সম্পূর্ণ বাস্তবায়ন করতে পারেনি। আমি আপনাদের আসাম রাজ্যের একজন বাসিন্দা হিসাবে বলছি, 2024-এ যে নির্বাচন হবে সেই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপিকে পরাজয় করবেন, নারে বাংলা ভাষাকে অনুপ্রবেশকারীর ভাষা ঘোষণা করবে ভারতীয় জনতা পার্টি। আজকে আসামে এভিকশন হচ্ছে, ডি ভোটারের সমস্যা আছে, ডিলিমিটেশন হয়েছে, কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না। আমি আসাম রাজ্যের মানুষকে বলতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আছে কে শুধু পশ্চিমবঙ্গে দরকার নেই, আসামেও দরকার আছে। আমি মই অহমৰ জীয়ৰী, মোৰ মাতৃভাষা বঙালী, মোৰ আদৰ্শ সকলো ভাষা সকলো জাতিকে সন্মান কৰা। আমার দল একতাত বিশ্বাসী। আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাঙ্গরিয়ানী আর আমার দলে অহমত, ঐক্য আর সম্প্রীতি বিচারে। আমাদের তৃণমূল কংগ্রেসের আসামের প্রত্যেক কর্মীকে বলছি, আজকে এই সভা থেকে প্রতিজ্ঞা করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আপনারা 26 পশ্চিমবঙ্গতে লড়বেন আর আমরা আসামে বিজেপি হটাও আসাম বাঁচাও নারা সামনে লেগে লড়বো। নমস্কার, জয় আসাম, জয় বাংলা, জয় হিন্দ। ধন্যবাদ সাংসদ সুস্মিতা দেবীকে। এরপরে সুদূর মেঘালয় থেকে উপস্থিত হয়েছেন মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমানে মেঘালয়ের বিধায়ক এবং বিরোধী দলনেতা ডক্টর মুকুল সাংমা। ওনাকে অনুরোধ করছি তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আই উড রিকোয়েস্ট Dr. Sangma to render your few words to motivate all of us. Namaskar, Pranam, distinguished chairman, and all my illustrious comrades and colleagues on the dais, এবং আমার প্রিয় কর্মী বন্ধুরা, আমার প্রিয় মা বাবারা, it is indeed a great privilege to be here, to be part of this solemn occasion, and at the same time an occasion where we demonstrate our collective resolve to carry on with our fight.
I would like to be brief, and I would like to our sister Susmita has very eloquently articulated what's happening in parts of our Northeast. This is a reflection of the truth and ground reality. And therefore, today, as we gather here, I think it is only befitting to remind ourselves that we are here with a purpose which revolves around our unconditional love and our resolve to fight for the truth. We are all here because we love our loved ones. It is precisely because of these that our great forefathers, the freedom fighters, have laid down their lives, sacrificed, only because they have all loved. Yes, our young dynamic General Secretary আমাদের মধ্যে Abhishek ji has arrived. ইতিমধ্যেই উপস্থিত হচ্ছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডক্টর মুকুল শর্মা, প্লিজ ডোন্ট মাইন্ড, ইউ ক্যান কন্টিনিউ ইউর স্পিচ। So we salute all these martyrs who have laid down their life because of the sheer love for their loved ones. Because they have loved, because they have understood their respective responsibilities towards ensuring that the power of love prevails and the truth prevails. Friends, today, the truth is that the nation is confronted by a challenge, an unprecedented challenge, a challenge which we all foresee with a sense of farsightedness and deep understanding. Today, the strength that we draw from the huge diversity of great nation is under threat. Today, you are seeing Mukul Sangma, who represent a very tiny state, the state of Meghalaya, where we have communities belonging to some tribes, which is considered and always referred to as microscopic communities. Today, we are proud that even in the state of West Bengal, we have various microscopic communities. Diversity in strength is which has withstood the test of time and put our nation in good stead to ensure that the progress and prosperity that we see today happens. But this has happened because the power of love has prevailed and people have fought for the power to ensure that we will. West Bengal and Kolkata, for the people of Northeast, is almost like our next home, like our second home. Whenever we travel abroad, when we come and reach Kolkata, we feel as though we have reached our homestay. So this is the kind of connect that the Kolkata and West Bengal has created over the centuries. The contribution of West Bengal towards the vibrant nation, where diversity and love and camaraderie has been deeply rooted and should not be allowed to be uprooted. I would like to congratulate the people of West Bengal and all our multitudes of cadres who have put their strength around our beloved leader, Didi, to ensure that the whole hidden agenda of BJP can be put on hold. Today, I think the people of West Bengal should realize that the people of West Bengal, through the leadership of Didi, has really been able to put a hold on the overall
have reached our home state. So this is the kind of connect that the Kolkata and West Bengal has created over the centuries. So let me conclude by profusely thanking all of you for the patience and the passion with which you have all gathered here. It is only befitting for me to remind that what we have just witnessed, the Ajan, is a reflection of the beauty of our great nation, where we have brethren coming from all walks of life, from different faiths. And Kolkata has demonstrated, West Bengal has demonstrated the true spirit and core values of the great nation to which we belong. And therefore, it is necessary for our people from West Bengal to see that we rally around and collectively put our strength behind our dynamic, passionate leader, Didi, and ensure that the great nation that we have inherited post-independence, we are able to ensure its sustainability, the sustainability of the core values which have enabled this great nation to withstand the test of time. ধন্যবাদ সবাইকে। দিদি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জয় হিন্দ। ধন্যবাদ ডক্টর মুকুল সাংমা, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমি অনুরোধ করব সুদূর উত্তরপ্রদেশ থেকে তৃণমূল কংগ্রেসের অত্যন্ত একজন জনপ্রিয় নেতা এবং বিগত লোকসভায় তৃণমূলের প্রতীকে উনি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন, শ্রী ললিতেশ ত্রিপাঠী। অনুরোধ করব তার মূল্যবান বক্তব্য এখানে পেশ করার জন্য। मैं सर्वप्रथम इस मंच से इस पवित्र शहादत की धरती को मैं नमन करना चाहता हूं और साथ ही साथ उन सारे शहीद परिवार के सदस्य जो आज इस मंच पे हम लोग के साथ हैं, उन सब के प्रति अपना एक समर्पण, एक नमन अर्पित करना चाहता हूं। इस मंच पे उपस्थित हम सब के नेता बड़े भाई आदरणीय अभिषेक बैनर्जी, जिन्होंने तृणमूल कांग्रेस से मुझे जोड़ने का काम किया, इस मंच पे उपस्थित तृणमूल परिवार के राष्ट्रीय स्तर के पदाधिकारीगण, माननीय सांसदगण, माननीय मंत्री, माननीय विधायकगण, आए हुए अन्य प्रदेश से मेरे तृणमूल कांग्रेस के साथी, मैं आप सबसे पहले मैं क्षमा मांगना चाहता हूं। अभी तक बांग्ला मैं सीख नहीं पाया हूं, कोशिश करूंगा ताकि निकट भविष्य में आपके बीच में कुछ बांग्ला में भी बोल पाऊं। आप सबके प्रेम और आशीर्वाद के साथ पश्चिम बंगाल की आदरणीय मुख्यमंत्री, हम सब की नेता माननीय ममता बनर्जी ने मुझे उत्तर प्रदेश से लोकसभा चुनाव लड़ाने का काम किया था और मेरी इच्छा उस समय भी थी, आज भी वही है कि मैं इस जोड़ा फूल
का पहला सांसद उत्तर प्रदेश से जिता के आप सबके हाथों को मजबूत करना चाहता हूं। आदरणीय अपनी नेता ममता बनर्जी के हाथों को मजबूत करना चाहता हूं। 2024 के चुनाव में थोड़े से अंतर से रह गया, इसके लिए मैं आप सबसे क्षमा मांगना चाहता हूं और ये वचन इस क्रांति की धरती से मैं लेके जाता हूं कि 2029 में वो शिकायत नहीं बची रहेगी। उत्तर प्रदेश से तृणमूल का पहला सांसद सदस्य मैं जिता के दिखाने वाला हूं। जो भी इस बार कमी हुई, पार्टी की तरफ से कोई कमी नहीं थी, हमारे नेता की तरफ से कोई कमी नहीं थी। जो भी कमी थी वो मेरे तरफ से थी, उसकी पूरी जिम्मेवारी मैं लेता हूं और उसकी भरपाई आने वाले दिन 2026 के चुनाव में, जब बंगाल का चुनाव होगा और बंगाल से एक बार फिर ये देश विरोधी, संविधान विरोधी और बंगला विरोधी ताकतों को यहां से उखाड़ फेंकने का काम जब करेंगे, तब भी मैं मानूंगा कि हमने उस भूल की, उस चूक की, हमने पूरी उसकी कर्ज उतारने का काम किया। निश्चित रूप से इस क्रांति की धरती से जो नेतृत्व निकल के आया है, उसके तरफ पूरे देश के लोग आशा भरी निगाहों से देख रहे हैं। देश का एक एक नौजवान, हर वर्ग, हर तबका, हर समुदाय जानता है कि आदरणीय ममता बनर्जी जब इस देश की नेतृत्व संभालेंगी तो इस देश के कोने कोने में हर वर्ग, हर समाज के चेहरे पे खुशी की लहर आएगी। हम लोग वो लड़ाई लड़ेंगे। 2029 के लोकसभा के चुनाव में मेरा निर्वाचन क्षेत्र देश के प्रधानमंत्री से सटा हुआ क्षेत्र है। देश के प्रधानमंत्री बनारस से लड़ते हैं, मैं उससे सटा हुआ भदोही से लड़ता हूं। इस बार बनारस के लोगों से भी थोड़ी सी चूक हो गई थी, 1.5 लाख वोट से चूक हो गई, ये दोबारा प्रधानमंत्री हो गए वहां से। पर आज इस शहादत की धरती से, इस क्रांति की धरती से जब हम लोग सब उठ के जाएंगे तो सच्ची श्रद्धांजलि हम लोग तभी दे पाएंगे। सच्ची श्रद्धांजलि हम ये मानेंगे कि हमने इन क्रांतिकारियों को तब दी जब बनारस के क्षेत्र से 2029 के चुनाव में देश के प्रधानमंत्री को हरा के एक विशेष ट्रेन बनारस स्टेशन से सीधे वाडनगर भेजने का काम जब करेंगे, तब हम मानेंगे कि इन सारे शहीदों को सच्ची श्रद्धांजलि हमने दी है। मैं एक बार फिर अपना सिर झुका के उनकी श्रद्धांजलि को मैं नमन करता हूं और आप सबको एक बार फिर मैं अपना धन्यवाद अर्पित करके अपनी वाणी को समाप्त करता हूं। जय हिंद, जय संविधान, जय बांग्ला। ধন্যবাদ শ্রী ললিতেশ ত্রিপাঠীকে, সুদূর উত্তরপ্রদেশ থেকে এসেছেন। ধন্যবাদ তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এরপরেই এই মঞ্চ থেকে বক্তব্য তুলে রাখবেন বিধায়ক মন্ত্রী ফিরহাদ হাকিম। আমি অনুরোধ করছি ফিরহাদ হাকিমকে তার বক্তব্য পেশ করার জন্য। জয় বাংলা, জয় বাংলা। আমাদের এই মহতী সভায় আমরা সবাই এসে উপস্থিত হয়েছি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শোনার জন্য। এবং আমি কিছুক্ষণের মধ্যেই আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনবেন। তার আগে শুধু আমি দু একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে বিজেপি জবের থেকে এসছে, তবের থেকে সাম্প্রদায়িক উস্কানি, আমাদের থেকে একজন পাল্টু চাচা ওইদিকে গেছে, হঠাৎ করে সাম্প্রদায়িক হয়ে গেছে। তারা ভাবছে